অকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আরএফএল কার্গো বক্স। জায়গা হিউজ, অনেক ইউজ। সম্ভাবনা, তৈরি পোশাকের নতুন বাজারে কার্যকর নীতি ও নগদ সহায়তার দাবি। গুণগত মানের অভাবে কাজে আসছে না আম রপ্তানির সম্ভাবনা, সরকারি উদ্যোগে গুরুত্ব বিশ্লেষকদের। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি ইমদাদ হক। ভিগো ওয়্যারগার্ড, প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যখন নড়বড়ে তৈরি পোশাক রপ্তানি, তখনই আশার আলো দেখা দিচ্ছে নতুন বাজারে। বছর ব্যবধানে যেখানে বাড়ছে গড়ে 10% রপ্তানি, তবে সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার পণ্যের গুণগত মান আর বৈচিত্র্যকরণ। সরকারকে এগিয়ে আসতে হবে কার্যকর নীতি ও নগদ সহায়তা নিয়ে। রিপোর্ট করেছেন রাকিব হাসান। বছরে প্রায় $1.5 কোটি পোশাক রপ্তানি করে নারায়ণগঞ্জের প্যাসিফিক সোয়েটার লিমিটেড। প্রতিষ্ঠানটির রপ্তানির অন্তত 40% যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও ভেনেজুয়েলায়। উদ্যোক্তা বলছেন, বাজার দুটি খুব একটা পরিচিত না হলেও সম্ভাবনা রয়েছে ব্যাপক, যে কারণে ট্রাম্প ট্যারিফের চাপ সামলাতে গিয়ে ক্ষুদ্র এই বাজারেও নজর দিচ্ছে চীন। এগুলো কিন্তু খুব ইকোনমিক্যালি রিচ কান্ট্রি না, তারা লোয়ার ইন্ডের প্রোডাক্ট খুঁজে, যে জন্য বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং বেস ছিল পারফেক্ট ম্যানুফ্যাকচারিং হাব। এখন চায়না তার প্রাইস কমিয়ে ফেলাতে তারা এখন চায়নামুখী হচ্ছে। ইপিবির হিসাবে সবশেষ অর্থ বছরে $118 কোটি পোশাক রপ্তানি হয় জাপানে, যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি 9%-এর বেশি। প্রায় একই গতি ছিল ভারত, তুর্কি, মেক্সিকো, ব্রাজিল, চিলির মতো অপ্রচলিত বাজারেও। বিজিএমইএর এই নেতার মতে, নতুন বাজারে রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে দরকার উপযুক্ত নীতি সহায়তা। জানান, এখনো বড় সমস্যা লেনদেন প্রক্রিয়া ঘিরে, তাই কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই সমস্যার সমাধানের দাবি তার। এটাকে একটু সিকিউর করার ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতা বা পলিসি সাপোর্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আর মনে হয় যে মেবি আমরা এখানেও কিছুটা আরও একটু এগ্রেসিভলি মার্কেটিং করতে পারব। সবশেষ অর্থ বছরে শীর্ষ 5 অপ্রচলিত বাজারে রপ্তানি হয় প্রায় $350 কোটি পণ্য, যা বছর ব্যবধানে বাড়ে গড়ে 10%। বিশ্লেষকদের মতে, শুল্ক চ্যালেঞ্জের এই সময়ে বড় স্বস্তি হতে পারে এসব বাজার। তবে রপ্তানি বাড়াতে নির্দিষ্ট সময়ের জন্য প্রণোদনা অব্যাহত রাখার পরামর্শ তার। রপ্তানি ভিত্তিক আমাদের অর্থনীতির যে বুনিয়াদ, এটিকে কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। সাময়িক ব্যবস্থা হিসেবে 1 বছর কালের জন্য আমরা হয়তো কিছু স্বল্পমেয়াদী ইনসেন্টিভকে ঘোষণা করতে পারি, কিছু গুরুত্বপূর্ণ বাজারকে টার্গেট করে। 2024-25 অর্থ বছরে অপ্রচলিত বাজারে সব মিলিয়ে $643 কোটি পোশাক রপ্তানি হয়, যা মোট আয়ের 16%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। আম রপ্তানির ব্যাপক চাহিদা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না গুণগত মানের অভাবে, যেখানে রয়ে গেছে পরিকল্পনা মাফিক চাষাবাদের অভাব। অথচ সামান্য সরকারি উদ্যোগই এ খাত থেকে নিয়ে আসতে পারে বৈদেশিক মুদ্রার বড় অঙ্ক। বিশ্বে আম উৎপাদনে পঞ্চম মেক্সিকো, তবে রপ্তানিতে সবার শীর্ষে লাতিন আমেরিকার এই দেশটি। উৎপাদনকারী দেশগুলোর তালিকায় মেক্সিকানদের কাছাকাছি 7-এ অবস্থান বাংলাদেশের, তবে রপ্তানিতে ধারে কাছেও নেই তাদের। তথ্য বলছে, দেশের 6 জেলার প্রধান কৃষিপণ্য আম, বাণিজ্যিক চাষ হচ্ছে 22 জেলায়। 2022-23 অর্থ বছরে আম উৎপাদন হয় 27.5 লাখ টন, বিপরীতে রপ্তানি মাত্র 3,100 টন। অথচ প্রায় সমান উৎপাদন নিয়ে সে বছর 3,37,000 টন রপ্তানি করে ব্রাজিল, আর থাইল্যান্ডের রপ্তানি 2,31,000 টন। আমাদের ফার্মাররা কিন্তু ফলো করে কাজ করছে এবং তারা সার্টিফাইডও, তাদের গভর্নমেন্ট তাদেরকে সার্টিফিকেশনও দিচ্ছে, কিন্তু তার এই উৎপাদিত পণ্যটা যে গ্যাপ সার্টিফাইড, এটা কিন্তু কোথাও প্রচার পাচ্ছে না, কোথাও এটা বিপণন কার্যক্রমটা সেভাবে হচ্ছে না।
রপ্তানিকারকদের দাবি, বৈচিত্র্য ও স্বাদে দুনিয়া জুড়ে বিপুল চাহিদা আছে বাংলাদেশি আমের। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ঠিকভাবে করা যাচ্ছে না রপ্তানি। যত ফাস্ট আপনি এটা পাঠাতে পারবেন তত আপনি সেফ, কারণ আমটা ওই দেশের বাজারে যাবে, তারপরে বিক্রি হবে, তারপরে মানুষ কনজিউমার কাছে যাবে। সো এই 3-4 দিনের ভিতরে তো আমরা পেকে যাবে। যদি 3-4 দিনের ভিতরে আমরা প্রসেসটা শেষ না করতে পারি তাহলে হবে না। সুতরাং সরকারকে যদি সরকার সত্যিকার অর্থে মনে করে, তাহলে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয় মিশিয়ে এই জিনিসটা নিশ্চিত করা দরকার। মাস দুয়েক আগে প্রথমবার চীনে গেছে বাংলাদেশি আমের চালান। প্রাথমিক আলোচনার পর আমের গুণগত মান রক্ষায় কিছু শর্ত জুড়ে দিয়েছিল বেইজিং, যাতে ছিল পরিকল্পনা মাফিক চাষাবাদে প্রয়োজনীয় সার ও সেচ সহ উত্তম কৃষি চর্চার তাগিদ। পরিবহন নিয়েও ছিল সুনির্দিষ্ট পরামর্শ। কিন্তু বাস্তবতা হচ্ছে এত সব মেনে খুব কমই মিলছে রপ্তানির উপযোগী মানসম্মত আম। জাপানে এবং ইউএসএ ম্যাঙ্গো এক্সপোর্ট করতে হলো ভ্যাপর হিট ট্রিটমেন্ট বা ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্রয়োজন হয়, বিএসটি যেটাকে বলে, সেটা বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত একটা ভ্যাপর হিট ট্রিটমেন্ট নাই। অবশ্য ইন্ডিয়াতে এবং থাইল্যান্ডে প্রচুর পরিমাণ ভ্যাপর হিট ট্রিটমেন্ট রয়েছে। বাংলাদেশ সরকার শুধুমাত্র একটা ভ্যাপর হিট ট্রিটমেন্ট করার প্ল্যান করছে, যেটা বিএডিসির আন্ডারে গাবতলীতে। গুণগত মানের আম রপ্তানিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগকে একটি প্রকল্পের মাধ্যমে সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি বন্ধ হয় যার অর্থায়ন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বৈরী আবহাওয়ার কারণে বাজারে বাড়ছে সবজির দাম। আমরা এখন একটু জেনে আসব রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের বাজার দরের খবর। রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইন, বাজারের সবশেষ অবস্থা জানাবেন। কাঁচা মরিচের দাম নিয়ে একটা অস্বস্তির খবর আমরা শুনছিলাম। টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়া, এই দুটোকে পুঁজি করে কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে কাঁচা মরিচের দর কিন্তু উঠেছিল 400 টাকায়। সেই জায়গাতে কিছুটা স্বস্তি মিলেছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 260 টাকা, অর্থাৎ আমদানিকৃত যে কাঁচামরিচ ভারত থেকে এসেছে সেটা বিক্রি হচ্ছে 230 থেকে 40 টাকা এবং দেশি কাঁচামরিচ হচ্ছে 260 টাকায়। এবং একই সাথে যে কয়েকটি পণ্যের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে শসা, কাকরোল, বেগুন। শসা গতকালকে আমরা দেখেছি যে হাইব্রিড শসা সেটা 60 থেকে 70 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু সেটা আজকে 80 টাকা। এবং দেশি শসা প্রায় কেজিতে 40 টাকায় বেড়ে সেটা বিক্রি হচ্ছে 110 টাকায়। একই সাথে পেঁপে 30 টাকা, করলা 70 টাকা, কাঁকরোল 60 টাকা, পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকায়, লাউ 1 পিস বিক্রি হচ্ছে 60 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকায়, গাজর 120। এবং অন্যান্য যে সবজি আমরা দেখেছি যে কিছুটা ঊর্ধ্বমুখী এই বৃষ্টির কারণে। এবং যে আমিষ জাতীয় পণ্যের ক্ষেত্রে গত কয়েকদিন আগে যে ব্রয়লার মুরগি 150 টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটা বিক্রি হচ্ছে এখন 170 টাকায় এবং সোনালী মুরগির দর ঠেকেছে 300 টাকা কেজিতে। পাশাপাশি আমিষ জাতীয় পণ্যের ক্ষেত্রে ডিমের দরটা কিন্তু সহনীয় রয়েছে অনেকদিন ধরেই, যেটা ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে অস্বস্তির যে জায়গা সেটি হচ্ছে চালের বাজার। আমরা গত 1 বছর থেকে দেখেছি যে চালের বাজারটা ঊর্ধ্বমুখী, বিশেষ করে ঈদের আগে কিন্তু দাম 2 মাসের মতো সময়টাতে কম ছিল, তবে এখন এসে সেটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। যেটা আটা সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 64 টাকায়, মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকা। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, এই চালের দাম কেন ঊর্ধ্বমুখী? চালের দাম কেন ঊর্ধ্বমুখী এটা আমরাও বলতে পারতেছি না। এটা অদৃশ্য কোনো কারণে হয়তো চালের দামটা বাড়তি, আর এটা দিন দিন শুধু বাড়তেই আছে, কমতেছে না। কেজিতে বাড়ে 5 থেকে 10 টাকা, কিন্তু কমে আটা না 1 টাকা 2 টাকা। যেমনটি বলছিলেন এই ব্যবসায়ী যে আসলে চালের দাম কেন বাড়ছে এটা তাদের কাছে অজানা, এবং সবকিছু মিলে এই ছিল নিত্যপণ্যের বাজার থেকে সবশেষ। ইমদাদ। মইন, ধন্যবাদ আপনাকে। আমরা এখন সাতক্ষীরায় যেতে চাই। আমিনা বিলকিস ময়না, জানাবেন যে আপনার সাতক্ষীরার স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি কেমন, সেই সাথে বাজার পরিস্থিতি কি? ইমদাদ, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, বলছিলেন যে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আসলে আপনি জানেন যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দর দিয়ে কিন্তু কাঁচামরিচ প্রতিদিন নিয়ম করেই প্রবেশ করছে। তারপরও বাজারে কাঁচামরিচের মূল্য নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা এখান থেকে 15-20 দিন আগেও কিন্তু কাঁচামরিচের দাম ছিল 30 টাকা কেজি প্রতি, কোথাও ছিল 25।
জানাচ্ছিলেন আমিনা বিলকিস ময়না সাতক্ষীরা থেকে। আমরা এখন ফেনীতে যেতে চাই। সহকর্মী দিলদার হোসেন, সাম্প্রতিক বন্যায় ফেনীর পথ ঘাট শস্য ক্ষেত তলিয়ে যায়, সেখানকার বাজার পরিস্থিতি কি, পণ্যের যোগান কি স্বাভাবিক আছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, সম্প্রতি বন্যায় ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি কৃষি বিভাগেরও হয়েছে। আমাদের এখানে 557 হেক্টর সবজির ক্ষতি হয়েছে, আর 18 হেক্টর কাঁচামরিচের ক্ষেতের ক্ষতি হয়েছে। তবে আমরা বাজারে এসে যেটা জানতে পারছি, গত কিছুদিন আগে কাঁচামরিচের দাম বৃদ্ধিতে বিক্রি করা হলেও আজকে কাঁচামরিচের দাম অনেকটা কমে এসেছে। এখানে 150 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে, যেখানে খুচরা বাজারে হয়তো আর একটু বেশি তারা বিক্রি করবেন। পাশাপাশি অন্যান্য সবজি যেগুলো রয়েছে, এই সবজিগুলো মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। তবে এখানে এই সবজি বাজারে যেখানে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার কারণে হয়তো এই সবজির আরো কিছুদিন পরে একটু চাপ পড়তে পারে বলে মনে করছেন। তবে ফেনীতে বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে সবজি আসে এখানে পাইকারি বাজারে। সবজি ভোরবেলা থেকে বিক্রি করা শুরু করে এবং দিনভর বিক্রি করেন এখানে পাইকারি বাজারে থেকে খুচরা বাজারে নেওয়ার পরে দামের একটু তারতম্য থাকে। তবে এক্ষেত্রে আমরা বলতে চাই প্রচুর পরিমাণ সবজি বাজারে রয়েছে এবং এই সবজি বাজারে মোটামুটি ক্রেতা সাধারণ যে মূল্যে ক্রয় করতেছেন তারা মোটামুটি সন্তুষ্ট রয়েছেন। তবে তাদের একটা ধারণা ছিল সারা দেশে কাঁচামরিচের একটা দাম বৃদ্ধি হয়েছে, তবে এখানে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে এক্ষেত্রে এই দামটা এবং বারবার যদি মনিটরিং করা হয় তাহলে হয়তো দাম আরো কমে আসবে বলে মনে করছেন এখানে স্থানীয় যারা ভোক্তা রয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে। জানছিলাম ফেনীর সবশেষ খবর। আসছি পরবর্তী প্রসঙ্গে। বাজারের ওপর ছেড়ে দিলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এমন আশঙ্কা থেকেই দীর্ঘ সময় কেন্দ্রীয় ব্যাংকের হাতেই রাখা হয় ডলারের দর। কিন্তু IMF এর শর্ত পালন করতে গিয়ে পাল্টাতে হয় সেই সিদ্ধান্ত। তবে লুকোচুরি এখানেও। ডলারের দর বাজার ভিত্তিক করার মাসখানেকের মধ্যেই বাজার থেকে 48 কোটি ডলার কিনেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বলা হয় বাজার সংহত রাখতেই এমন সিদ্ধান্ত, যাকে খুব একটা ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বছরখানেক আগেও ডলার ঘিরে বড় আতঙ্ক কাজ করলেও রপ্তানি রেমিটেন্সের ইতিবাচক ধারা শক্তিশালী করেছে এই খাতকে। অন্তর্বর্তী সরকারের এক বছরে প্রায় 4 বিলিয়ন ডলারের দায় দেনা পরিশোধের পরও নিট রিজার্ভ বেড়েছে 3 বিলিয়নের উপরে। সেই সাথে বছর ব্যবধানে প্রায় 27% বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। বিপরীতে আমদানি ব্যয়ও কমেছে বছর ব্যবধানে। ফলে বিপুল পরিমাণের উদ্বৃত্ত ডলার রয়ে গেছে ব্যাংকগুলোর কাছে। এই কারণে দাম কমে যায় 2.5 টাকা পর্যন্ত। অথচ বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর আশঙ্কা ছিল দাম বৃদ্ধির। কেন্দ্রীয় ব্যাংক মনে করছেন IMF এর সাথে থাকা চুক্তির মধ্যে থেকেই সিদ্ধান্ত নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। যদি বাজার দর এই মিড রেটের তুলনায় 2%-এর নিচে নেমে যায়, তখন IMF এর শর্ত আছে যে আপনারা তখন বাংলাদেশ ব্যাংক ডলার ইন্টারভেনশন করতে পারবেন বাজারে। তো ইন্টারভেনশন কীভাবে করবে? মূল্য যদি বাড়াতে হয় ডলারের, তখন বাজারে যে ডলার যে অতিরিক্ত সাপ্লাই আছে এটা কমিয়ে আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2023 সালের জানুয়ারিতে ডলারের দর ছিল 107 টাকা, কিন্তু গেল 2 জুলাই তা বিক্রি হয় 120 টাকা 85 পয়সায়। এরপর টানা 7 কর্মদিবস কমে তা নেমে যায় 120 টাকা 10 পয়সায়। ডলারের দর কমলে রেমিটেন্স ও রপ্তানি আয়ে ভাটার শঙ্কায় হস্তক্ষেপ করে কেন্দ্রীয় ব্যাংক। 2 দিনে বাজার থেকে তুলে নেওয়া হয় 48 কোটি 40 লাখ ডলার। বিশ্লেষকরা বলছেন ডলারের এমন অবস্থা ভালো লক্ষণ নয় অর্থনীতির জন্য। যদি আমাদের বিনিয়োগ বাড়তে থাকতো, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকতো, উৎপাদন বাড়তে থাকতো, এগুলো যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, তাহলে কিন্তু এই ডলারের যে এই চিত্রটা কিন্তু ভিন্নতর হতে পারত। বিনিময় হারের উপরে যে একটা চাপ নেই বর্তমানে, এটা একটা বড় কারণ হচ্ছে অর্থনীতির স্থবিরতা, একটা বড় কারণ। হুন্ডি প্রতিরোধ ও অর্থ পাচার রোধে সরকারের সাম্প্রতিক পদক্ষেপে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এনবিআই সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনে আর্থিক ক্ষতির পরিমাণ জানতে উদ্যোগী সরকার। গঠন করা হয়েছে 9 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি।
আন্দোলনে সময়কালীন সব স্থল ও নৌবন্দরের শুল্কায়ন কার্যক্রম পর্যালোচনা করবে এই কমিটি। আগামী 30 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে আরও 7 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর। এদিকে রাষ্ট্রীয় গোপন দলিল প্রকাশ করায় অভিযোগে সংস্থাটির দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। গুপ্তচর বৃত্তি ও তথ্যের বেআইনি হস্তান্তরের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাও হয়েছে তার বিরুদ্ধে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ডিজিটাল ব্যাংকিং রেইনবো অ্যাপে ঘরে বসে সহজে এনআইডির মাধ্যমে নিজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইউটিলিটি বিল পেমেন্ট, রিয়েল টাইম ফান্ড ট্রান্সফার, ই-টিকেটিং সহ আরো অনেক সেবা। অ্যাপ ডাউনলোড করুন এনবিএল রেইনবো, দ্রুত ও সহজে ঘরে বসেই ডিজিটাল ব্যাংকিং। টেস্টি স্লাইস কেক বাবা, তোমার রাজা কেক। আরো আছে টাফি কেক, আপুর খুব প্রিয়। এক খুললেই ভাইয়া বলে আমাকেও দিও। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়, যার মাধ্যমে নতুন দিশায় ছুটে চলছি আমরা অবিরাম। সব আঘাত ছুঁয়ে যায়। ফ্লোট গ্লাসের তৈরি লেমিনেটেড গ্লাস, দেশের সবচাইতে স্বচ্ছ দুটি গ্লাসের মাঝে পিভিবি ফিল্ম দিয়ে তৈরি, যা কাচের শক্তি বাড়ায় বহুগুণে। বুলেট প্রুফ এবং স্বচ্ছ সেফটি গ্লাস মানে ফ্লোট গ্লাসের তৈরি লেমিনেটেড গ্লাস। 20 years of excellence in glass innovation. এরকম নিম্নমানের ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজিং মোমেন্টকে করে ফেলতে পারে সাফারি। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন পানি সাশ্রয়ী ও লং লাস্টিং শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়, যার মাধ্যমে নতুন দিশায় ছুটে চলছি আমরা অবিরাম। আরএফএল টুল, আরএফএল টুল লেখা বানাইছে পয়সা জানে আরামসে, পয়সা জানে আরামসে আরএফএল টুলে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে কারণ সাবান ত্বককে রুক্ষ করে দেয়। ডাভের দিকটা নরম ও কোমল কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। মার্সেল রেফ্রিজারেটরের ইনভার্টার টেকনোলজি নিশ্চিত করে 72% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়। এরপর নাফিস কি করলো? নাফিসের কথা আর বললেন না, ওইটা গিয়ে বাউন্ডারি লাইন দিয়ে ক্যাচ ধরে ফেললো।
সেই আরে ভাই আমি আমাদের বন্ধু নাফিসের কথা বলতেছিলাম। আমি ভাবছি ক্রিকেটার নাফিসকে নিয়ে কথা বলতেছেন। মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার। সব তো শেষ। সেই টেস্ট প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। এরকম নিম্নমানের ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজিং মোমেন্টকে করে ফেলতে পারে সাফারি। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন পানি সাশ্রয়ী ও লং লাস্টিং শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের মাল্টি কুকিং অপশনে গ্রিলিং, বেকিং, রোস্টিং সবই হবে একসাথে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ডিজিটাল ব্যাংকিং এনবিএল রেইনবো, দ্রুত ও সহজে ঘরে বসেই ডিজিটাল ব্যাংকিং। দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। বিদেশ থেকে বাড়ছে রাবার আমদানি, আর স্থানীয় পর্যায়ের উৎপাদনে বাড়ছে খরচ, সেই সাথে কমেছে দাম। তাই রাবার চাষে দিন দিন আগ্রহ কমছে বান্দরবানের চাষিদের। 1987 সাল থেকে বহুজাতিক নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানায় বান্দরবানের বিভিন্ন উপজেলায় শুরু হয় রাবার চাষ। সময়ের সাথে সাথে বাড়ে উৎপাদন ও বিক্রি, যাতে বেশ অনেকটাই লাভবান ছিল ব্যবসায়ীরা। কিন্তু গেল কয়েক বছর ধরে ক্রমাগত লোকসানে বাগান মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, এক সময় যে রাবার বাগানেই কেজিতে বিক্রি হতো 320 থেকে 350 টাকা দরে, এখন তা নেমেছে 200 থেকে 220 টাকার ঘরে। মূলত বিদেশ থেকে রাবার আমদানি সহ উৎপাদন খরচ বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্টরা। এক এক সময় এক এক রেট, আমরা কোনো সময় ন্যায্য মূল্য পাই নাই। আমাদের আসলে বাগানের যে পরিমাণ খরচ হয়, লেবার শ্রমিকের বেতন যা দিতে হয়, ওটা দিয়ে আমরা পুষে উঠতে পারতেছি না। এটা যদি সরকার নির্ধারিত করে দেয় যে রাবারের কেজি প্রতি মূল্যে এরকম বিক্রি হবে আর নির্ধারিত মূল্যে, তাহলে শ্রমিকদের ন্যায্য মূল্যটা পায়। বাগান মালিক যারা কষ্ট করে পরিশ্রম করে যারা বাগানগুলো করছেন, তারা হলে সঠিক মূল্য পাবে। শিল্পকে বাঁচিয়ে রাখতে রাবারের দাম নিয়ন্ত্রণে সরকারকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ী নেতাদের। কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রাবারের দামটি স্থিতিশীল রাখার জন্য এনবিআর এবং সরকার এবং ব্যবসায়ী যারা আমরা ক্ষুদ্র রাবার আছি এবং রাবারের মালিক আছি, ওনাদেরকে সমন্বয়ে একটি কমিটি প্রণোদনালয় কমিটি প্রণয়ন করা গেলে রাবার শিল্পকে ডেভেলপ করা যাবে, রাবারের দামকে নিয়ন্ত্রণ করা যাবে। মন্ত্রণালয়ের নির্দেশনা আসার অপেক্ষায় আমরা আছি, যেটার জন্য আমরা ইতিপূর্বে কয়েকবার চিঠি লিখেছি। এই নির্দেশনাগুলো প্রপারলি আসলে আমরা, আমার মনে হয় এই তাদের যে সমস্যাগুলো হচ্ছে, এটা আমরা মিটিগেট করতে পারবো। বান্দরবানের নাইখংছড়ি উপজেলায় বাইশারি ইউনিয়নে রয়েছে প্রায় 16,000 রাবার বাগান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলাটে শুল্ক নীতির খড়গে বন্ধুপ্রতিম দেশগুলো, যার আওতায় 30% বাড়তি শুল্ক গুনতে হচ্ছে দেশটির স্ট্র্যাটেজিক পার্টনার ইউরোপীয় ইউনিয়নকেও। জবাবে পাল্টা শুল্ক আরোপে প্রস্তুত ইউরোপও। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যে বাড়ছে শুল্ক যুদ্ধের উত্তাপ, যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্রুত বাড়ছে বাণিজ্য যুদ্ধ। চলতি সপ্তাহে ইউর ওপর 30% শুল্ক আরোপ করেন ট্রাম্প আগামী 1 আগস্ট থেকে, যা কার্যকর হতে যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ। উদ্বেগের অন্যতম কারণ, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বড় পতন দেখছে ইউরোপীয় বাজার। নেমেছে ফ্রান্স এবং জার্মানির বন্ড মূল্য, যা শেষবার এমন পতন দেখেছিল 2009 সালে ইউরোপীয় ঋণ সংকটের সময়। ফলে প্রতিক্রিয়া দেখাতেই হতো ইউকে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের পক্ষ থেকে শুল্ক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ইউর পাল্টা শুল্কের অন্তর্ভুক্ত থাকছে 72 বিলিয়ন ইউরো বা 84 বিলিয়ন ডলারের ইউএস পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে গাড়ি, বোরবন, বিমান যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য এবং কৃষিসহ বেশ কিছু পণ্য।
2024 সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় $1 ট্রিলিয়ন ছুঁয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের পাল্টা প্রতিক্রিয়ায় শুধু মার্কিন শিল্প নয়, বরং কৃষিখাত এবং গৃহস্থালী নানা পণ্যেও আঘাত আসবে। ইউরোপে সয়া, ভুট্টা এবং গৃহস্থালী পণ্যগুলোর উপর শুল্ক আরোপ করা হলে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।